গল্পটি এক অভিশপ্ত গ্রামের, যেখানে কালী পূজার রাতে এক নিষ্পাপ কন্যা সন্তানকে বলি দেওয়ার প্রথা আজও প্রচলিত। বিশ্বাস করা হয়, যদি এই বলি প্রথা বন্ধ হয় তবে জেগে উঠবে এক ভয়ঙ্কর রাক্ষস, যার একমাত্র উদ্দেশ্য হল ধ্বংসলীলা। এই অশুভ শক্তি ও অন্ধবিশ্বাসের বিরুদ্ধেই এক মায়ের সংগ্রামের গল্প এটি, যা আপনার গায়ে কাঁটা দেবে। এর শেষ অংশে এমন একটি চমকপ্রদ দৃশ্য রয়েছে যা আরও একটি মুভির সূচনা নির্দেশ করে। তাই আমিও সিদ্ধান্ত নিয়েছি এই এক্সপ্লেনেশনটির পরেই আসবে ওই সিকোয়েন্স মুভির পার্ট। কিন্তু মজার বিষয় হলো, এই মুভিটি 27 জুন 2025-এ রিলিজ হলেও এর সিকোয়েন্সের যে অংশটি দেখানো হয় সেই মুভিটি রিলিজ পেয়েছে 2024-এর 8ই মার্চ। হ্যালো বন্ধুরা, আজ আমরা আলোচনা করব হিন্দি হরর সিনেমা মায়ের কাহিনী নিয়ে। মূল গল্পে যাওয়ার আগে আপনার কাছে অনুরোধ, আমার চ্যানেলটি একেবারেই নতুন, তাই এই চ্যানেলটিকে বড় করতে আপনার সাপোর্ট একান্ত প্রয়োজন। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। কথা দিচ্ছি, আজকের এক্সপ্লেনেশনটি আপনার ভালো লাগবেই, তাই একটা লাইক, কমেন্ট সেকশনে আপনার উপস্থিতিটা রেখে দিন। আমাকে সমর্থন জানিয়ে বন্ধুদেরকেও ভিডিওটা শেয়ার করে দিন। এবার গল্পে আসা যাক। গল্পের শুরুতেই আমরা একটি মহলকে দেখতে পাই, যার অবস্থান পশ্চিমবঙ্গের চন্দনপুর গ্রামে, যেখানে কালী পূজার আয়োজন চলছিল। ঠিক একই সময় একদিকে যখন পূজা চলছে, অন্যদিকে জমিদার বাড়িতে জমিদারের স্ত্রী প্রসব যন্ত্রণায় কাতর। রাতের আধারে মহলের উপর বাদুর উঠছিল। কিছুক্ষণ পর একটি পুত্র সন্তান জন্মানোর খবরে জমিদার স্বস্তির নিঃশ্বাস ফেলেন। কিন্তু সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হয় না। জানা যায় তিনি যমজ সন্তানের জন্ম দিয়েছেন, এবং দ্বিতীয় সন্তানটি একটা কন্যা। মেয়ে সন্তান জন্মানোর খবর ছড়িয়ে পড়তে পূজা থেমে যায়। গোটা মহল যেন গভীর শোকে ডুবে যায়। এ সময় আমরা দেখতে পাই একটা গাছের ভেতর থেকে জ্বলে উঠছে ভয়ানক লাল দুটি চোখ, আর কিছু একটা তেড়ে আসা দৃশ্য। এরপর দেখা যায় সেই নবজাতক কন্যাকে তার মায়ের কোল থেকে জোর করে ছিনিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সকলে মিলে জঙ্গলের গভীরে একটি পাথরের বেদির ওপর শিশুটিকে রেখে দেয়। সেখানে মায়ের এক ভক্ত বলি দেওয়ার জন্য প্রস্তুত হয়। সে মন্ত্র উচ্চারণ করে, যদি এই কন্যার রক্ত মাটিতে পড়ে তবেই রাক্ষস এই ভূমি ছেড়ে দূরে থাকবে। হে রাক্ষস, তুই দূরে যা। এই মন্ত্র পাঠ করার পরেই আমরা রক্তের ছটা দেখতে পাই, অর্থাৎ শিশুটিকে বলি দেওয়া হয়েছে। এত সুন্দর দেখতে সেই কালীমায়ের ভক্ত, আর তার হাতেই এত সুন্দর ফুটফুটে নিষ্পাপ শিশুর বলি, যেটা আমার কাছে খুবই অপ্রত্যাশিত আর ডিস্টার্বিং। তারপর কেটে যায় 40 বছর। দেখা যায় কলকাতা শহরে যেখানে একটি আর্ট এক্সিবিশন চলছে, সেখানে আম্বিকা নামের একজন টিচারকে দেখা যায়, যিনি তার স্কুলের ছাত্রছাত্রীদের কালীর ছবি দেখিয়ে বোঝাচ্ছিলেন। এক ছবিতে কালীর হাতে একটি রাক্ষসের কাটা মাথা দেখে এক স্টুডেন্ট প্রশ্ন করে, এটা কে? আম্বিকা বলেন, এর নাম রক্তবীজ। সে ছিল এমন ভয়ঙ্কর রাক্ষস যে সব দেবতাদেরকে পরাজিত করে তাণ্ডব চালাতে থাকে। তখন সব দেবতা মা পার্বতীর কাছে গিয়েছিলেন সাহায্যের জন্য। তখন মা পার্বতী নিজ সবচেয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করে হয়ে যায় কালী। কালী সেই রাক্ষসের শিরচ্ছেদ করেন, কিন্তু সেই রাক্ষসের রক্ত যেখানে যেখানে পড়ছিল সেখানে আবার নতুন রাক্ষস জন্ম নিচ্ছিল। তখন মা কালী নিজের জিভ দিয়ে সেই রক্ত শুষে নেন, যাতে এক ফোঁটা রক্ত মাটিতে না পড়ে। এভাবেই মা কালী রক্তবীজকে ধ্বংস করে এবং তার মাথা হাতের মুঠোয় ধরে রাখে। এই গল্প বলার মাঝেই এক্সিবিশন শেষ হয় এবং সেখানে প্রবেশ করে আম্বিকার স্বামী শুভঙ্কর, এবং তাদের 12 বছরের একটি মেয়েও আছে, যার নাম শ্রেতা। তারা সবাই কলকাতা শহরেই থাকে। একদিন রাতে শুভঙ্করের কাছে চন্দনপুর থেকে একটি ফোন আছে। তার চাচা জয়দেব জানায় তার বাবা মারা গেছে, তাকে শ্রাদ্ধের জন্য আসতে হবে। তখনই আমরা জানতে পারি এই শুভঙ্কর আর কেউ নয়, চন্দনপুরের সেই জমিদারের ছেলে, যার জন্মের সময় তারই যমজ বোনকে বলি দেওয়া হয়েছিল, যেটা আমরা প্রথম দৃশ্যে দেখেছি। চন্দনপুরে কেউ জানে না যে শুভঙ্করের একটি মেয়ে আছে, কারণ প্রথা অনুযায়ী যদি কোনো কন্যা সন্তান জন্ম নেয় তবে কালীপুজোর দিনে তাকে বলি দেওয়া হবে, অন্যথায় সেই পুরনো রাক্ষস আবার ফিরে আসবে। তাই শুভঙ্কর গ্রামের সঙ্গে সব যোগাযোগ ছিন্ন করে কলকাতায় সেটেল হয়। এখন শুভঙ্করের বাবা মারা যাওয়াতে শুভঙ্করকে চন্দনপুরে যেতেই হবে। তাই চুপচাপ নিজের স্ত্রী আর মেয়েকে রেখে সে রওনা হয় চন্দনপুরের উদ্দেশ্যে। এদিকে শ্রেতার প্রশ্নের জালে জড়িয়ে বাধ্য হয়ে আম্বিকা বলে দেয় তার দাদার মৃত্যুর কথা। শ্রেতা এতদিনেও জানত না যে তার দাদা আছে, আর এই বিষয়টি তার কাছে লুকানোর জন্য সেও মন খারাপ করে। আর আম্বিকা এটা জানায়নি, কেননা তারা জানত পারিবারিক রীতি অনুযায়ী তাদের মেয়ে সন্তানকে বলি দিতে হতো।
চন্দনপুর পৌঁছে সে বাবার শ্রাদ্ধের কাজ সম্পূর্ণ করে এবং চাচা জয়দেবের সঙ্গে দেখা করে। শুভঙ্কর তাকে বলে, চাচা, আমি পুরো প্রাসাদটি বিক্রি করে দিতে চাই, কারণ আমি এই জায়গার সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে দিয়েছি। আমি এখন কলকাতায় সেটেল, আমার ছেলেকেও এখানে আনতে চাই না। জয়দেব চাচা তখন বলেন, ছেলে না বলো মেয়ে, আমি জানি তোর একটা মেয়ে আছে, আর আমি ছাড়া পুরো গ্রামে কেউ তা জানে না। কিন্তু ওয়েট, জয়দেব চাচা কিভাবে জানল? একটু আগেই তো গল্পে আমাদেরকে জানানো হয়েছে শুভঙ্করের মেয়ের কথা চন্দনপুরের কেউই জানে না। আর যেহেতু শুভঙ্করও তার মেয়ের কথা উল্লেখ না করে ছেলের কথা বলে, তার মানে সেও এটা জানায়নি। তাহলে জয়দেব জানল কি করে? এটা একটু রহস্য থেকে যায়। জয়দেব বলে, আমি কাউকে কিচ্ছু বলবো না। শুভঙ্কর চাচার উপর ভরসা করে এবং বলে, তাহলে শিগগিরই একজন ব্রোকার খুঁজে দিন, আমাকে আবার আজ রাতেই ফিরতে হবে। আম্বিকাকেও সে ফোন করে একই কথা বলে, কিন্তু আম্বিকা তাকে রাতে আসতে বারণ করে। কিন্তু সেখানে শুভঙ্করের একদমই মন লাগছিল না, তাই সে সেই রাতেই তার বাবার অস্থি নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। কিন্তু হঠাৎই সে হোঁচট খায়, আর তার স্যান্ডেলের তলায় একটা গাছের শেকড় আটকে যায়, যেন কেউ তার ওপর নজর রাখছিল। শুভঙ্কর গাড়ি নিয়ে যেতে থাকে, চন্দনপুরের পথ জঙ্গলের ভেতর দিয়েই যায়। অন্যদিকে আমরা দেখি আম্বিকা শ্রেতার ট্যাবে একটি ছবি খেয়াল করে। ছবিটি ছিল একটি গাছের, এবং সেই ছবিটি সে শুভঙ্করকে পাঠায়। ছবি দেখে শুভঙ্কর আতকে ওঠে। সে গাড়ি থামিয়ে আম্বিকাকে ফোন করে বলে, এই গাছের ছবি শ্রেতা কিভাবে আঁকল? এই গাছ তো চন্দনপুরে, এবং এটা অভিশপ্ত। কিন্তু নেটওয়ার্ক প্রবলেমের কারণে কল কেটে যায়। সে স্মোকিং করতে শুরু করে। ঠিক তখনই গাড়ির উইন্ডস্ক্রিন গ্লাসে আমরা দেখতে পাই ভয়ঙ্কর রাক্ষসকে। শুভঙ্কর তার স্যান্ডেলের তলার ওই শিকড়কে দেখতে পেয়ে তাকে ছড়াতেই পেছন দিকে রাক্ষসটি তার শিকড় বের করে শুভঙ্করকে জড়িয়ে ধরে তার গায়ে আগুন লাগিয়ে দেয় আর পুরো গাড়িটাকে ব্লাস্ট করে দেয়। ফলে শুভঙ্কর সেখানেই মারা যায়। এই খবরে মা মেয়ে অনেকটাই অসহায় হয়ে পড়ে। শুভঙ্করের মৃত্যুর কারণ হিসেবে জানানো হয় সিগারেটের আগুন থেকেই এই দুর্ঘটনা। এরপর জয়দেব কলকাতায় পৌঁছায় আম্বিকা ও শ্রেতার সঙ্গে দেখা করতে। সে শ্রেতার মাথায় হাত রেখে আম্বিকাকে বলে, যে কোনো প্রয়োজনে আমি সব সময় তোমাদের পাশে থাকব। শুভঙ্করকে ছাড়াই তার স্ত্রী কন্যার সময় এভাবেই কাটতে থাকে। 3 মাস পর চন্দনপুর থেকে আবার ফোন আসে। জয়দেব জানায় শুভঙ্করের শেষ ইচ্ছা ছিল প্রপার্টি বিক্রি করার। তিনি একজন ব্রোকার খুঁজে পেয়েছেন। তুমি পারলে পরশু চলে আসো, ভালো দামে বিক্রি করা যাবে। কিন্তু অম্বিকা বলে, আমাকে টাকা ওয়েব ট্রান্সফার করে দিন, আর আপনার যা কমিশন লাগে নিয়ে নিন। তখন জয়দেব বলেন, ব্যাপারটা টাকার নয়, শুভঙ্করের আত্মার শান্তি পাক, এজন্যই তোমাকে ডেকেছি। ফলে আম্বিকা রাজি হয়ে যায়। আম্বিকা শ্রেতাকে বলে, আমি চন্দনপুর যাচ্ছি প্রপার্টি ডিলের জন্য, 2 দিনের মধ্যেই ফিরব। কিন্তু শ্রেতা বলে, বাবা একা গিয়েছিল, ফিরে আসেনি, তোমাকে আমি একা ছাড়তে পারবো না। এই কথায় অম্বিকা ইমোশনাল হয়ে পড়ে। বাবাহারা সন্তানের কথা না রেখে সে আর পারে না, তাই সে মেয়েকে নিয়েই রওনা হয় চন্দনপুরের পথে। চন্দনপুরের পথে মা মেয়ে অনেক আনন্দ করে। অবশেষে তারা চন্দনপুরে পৌঁছে যায়। বাড়ির সামনে চলে আসতেই হঠাৎ আম্বিকা দেখে যেন শুভঙ্কর তার বাড়ির একটি জানালায় দাঁড়িয়ে আছে। ঠিক তখনই হঠাৎ করে গাড়ির সামনে একটি ছোট্ট মেয়ে চলে আসে। নাম তার দীপিকা। যেহেতু ভুলটা আম্বিকার ছিল, তাই সেই সরি বলে। দীপিকার বাবা বিকাশ আর মা নন্দিনী। তারা বংশ পরম্পরায় অর্থাৎ 3 পুরুষ ধরে এই মহলের কেয়ারটেকার হিসেবে আছে। দীপিকার সাথে শ্রেতার বন্ধুত্ব হয়ে যায়, তবে নন্দিনী বিষয়টাকে ভালো চোখে দেখে না, কারণ তাদের আসার খবরে সবাই জেনে গেছে শ্রেতা শুভঙ্করের মেয়ে, যাকে জন্মের পর বলি দেওয়া উচিত ছিল গ্রাম রক্ষার জন্য। এরপর দেখা যায় আম্বিকা ঘরের মাঝে একটি পুরনো কালী মন্দির দেখতে পায়, যা 40 বছর ধরে বদ্ধ ছিল। বিকাশ বলে, স্বপ্নে যদি কালীমা কাউকে দর্শন দেন তখন মন্দির খোলা হয়, এবং যাকে দর্শন দেন তার মাধ্যমেই পূজা হয়। তবে 40 বছর ধরে কালীমা আর কাউকে দর্শন দেননি। এরপর সবাই খাওয়া দাওয়া সবেমাত্র শেষ করেছে, ঠিক সেই মুহূর্তে বিকাশের বাবা এসে বলে, তোমরা কেউ বাঁচবে না। এনাকে আমরা গল্পের শুরুতেই দেখেছিলাম যে তখন জমিদারের কেয়ারটেকার ছিল। এখন বিকাশ ও লন্দিতা পরিস্থিতিটাকে সামলে নেয়। সেই রাতে তারা যখন ঘুমাচ্ছিল তখন শ্রেতার ট্যাবটি অটোমেটিক চালু হয়, আর তাতে ওই গাছের ছবিটি ভেসে ওঠে, আর পাশে জানালায় 2জন অস্বাভাবিক মেয়েকে উঠে বসতে দেখা যায়, যারা শ্রেতার দিকেই তাকিয়েছিল। এদিকে দীপিকা আর শ্রেতা একসাথে বসে ছবি আঁকতে শুরু করে। দীপিকা তখন শ্রেতানাকা সে অভিশপ্ত গাছের ছবিটি দেখে। সে বুঝে যায় সেটি রাক্ষসের গাছ। দীপিকা অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি কি কখনো ভাঙা প্রাসাদের পেছনে গিয়েছিলে? এই গাছের কথা তুমি জানলে কিভাবে? শ্রেতা বলে, না, কখনোই যাইনি, আর আমারও তো মনে পড়ছে না কখন আবার এই ছবিটা আঁকলাম। এরপর শ্রেতা কৌতূহলী হয়ে বলে, আমি এই গাছটাকে সামনে থেকে দেখতে চাই। দীপিকা বাধা দিয়ে বলে, ওখানে যাওয়া নিষেধ, মা মারবে আমাকে। কিন্তু শ্রেতার জোড়াজড়িতে শেষ পর্যন্ত দীপিকা তাকে সেখানে নিয়ে যায়। গাছের কাছে যাওয়ার আগেই দেখা যায় অনেক তাবিজ আর ঝাড়ফুঁকের জিনিস বাঁধা ছিল, যার কারণে শ্রেতা ভিতরে ঢুকতে পারছিল না, দূর থেকেই তাকিয়ে দেখছিল। তখনই হঠাৎ আম্বিকা সেখানে চলে আসে এবং 2জনকেই বকা দিতে শুরু করে। দীপিকা বলে, দিদি জোর করছিল বলেই আমি এখানে নিয়ে এসেছি। তাদেরকে নিয়ে ফিরতেই হঠাৎ অম্বিকা পেছনে ফিরে দেখে মহলের দোতলায় কে যেন তাকে ফলো করছে, আর তাকে দেখেই সে সেখান থেকে সরে যায়।
বিষয়টা দেখে সে একটু অস্বস্তি অনুভব করে। এদিকে দীপিকার মা সেখানে আসে এবং রেগে গিয়ে দীপিকাকে অনেক বকাঝকা করে নিয়ে যেতে শুরু করে। এমন সময় দেখা যায় দীপিকার পিরিয়ড শুরু হয়ে গেছে। আম্বিকা বলে, অভিনন্দন, তোমার মেয়ে বড় হয়েছে। কিন্তু নন্দিনী খুশির বদলে দুশ্চিন্তার চেহারায় দীপিকাকে নিয়ে চলে যায়। এরপর দেখা যায় দীপিকার মা খুব ভয় পাচ্ছিল। সে কালী মায়ের নাম জপ করতে থাকে। তাকে একটি ঘরে বন্ধ করে রাখে, বলে আমি একটু পরেই আসব, ততক্ষণ এখানে থাকবে, জানালা খুলবে না। এই বলে সে ঘরের দরজা বাইরে থেকে লাগিয়ে চলে যায়। দীপিকা ঘরে অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে। আমরা দেখতে পাই সেই পিশাচ জানালা খুলে দাঁড়িয়ে আছে। দীপিকা সেটা দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। পিশাচ তার শেকড় দিয়ে দীপিকাকে ধরে ঘরের দেয়ালে বারবার আঘাত করে, অবশেষে জানলা দিয়ে বের করে নিয়ে যায়। যখন দীপিকার মা ঘরে আসে তখন সে কান্নায় ভেঙে পড়ে, কারণ তার মেয়েকে সেই রাক্ষস তুলে নিয়ে গেছে। সে কাঁদতে কাঁদতে বিকাশকে বলে, আমি জানতাম এটাই হবে, কারণ যাকে তুমি বাড়িতে রেখেছ সেই শ্রেতা এই বংশের মেয়ে, যার বলি হওয়ার কথা ছিল, আর তার জন্যই আজ আমার মেয়ে চলে গেল। আম্বিকা ফোন করে পুলিশকে ডেকে আনে। এখানে গ্রামবাসী জানায় এই গ্রামে যে কিশোরেরই প্রথমবার পিরিয়ড হয় পিশাচ তাকে ধরে নিয়ে যায়, তবে 2-3 দিন পরেই আবার ফিরে আসছে, তাই তারা কোনো মামলা করেনি কখনো। আম্বিকা এসব বিশ্বাস করে না। সে পুলিশকে নিয়ে ওই জঙ্গলে দীপিকাকে খুঁজতে যেতে চায়, কিন্তু গ্রামবাসী ওই পিশাচের ভয়ে তার সাথে যায় না। আম্বিকা ও পুলিশ অফিসার জঙ্গলের গভীরে প্রবেশ করে। হঠাৎ করে আম্বিকা একটি গাছের আড়ালে দীপিকাকে দেখতে পায়, কিন্তু কাছে যেতেই সেখানে কিছুই দেখা যায় না। কিছু অদ্ভুত মেয়ে তাকে ফলো করে। সেখানে একটি গুহার ভেতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেয়ে তার ভিতরে যেতে থাকে। তবে সে সময় পুলিশ অফিসার তাকে ডাকলে সে বেরিয়ে আসে। রাত অনেক গভীর হয়। তারা মহলে ফিরে আসে। সে তো তখন জিজ্ঞাসা করে, মা, এসব কি হচ্ছে? তখন আম্বিকা চন্দনপুর এবং এই প্রাসাদের আসল গল্প শোনায়। সে বলে, তুমি তো রক্তবীজের গল্প শুনেছিলে। যখন কালিমা রক্তবীজের রক্ত পান করছিলেন তখন 1 ফোঁটা রক্ত চন্দনপুরে পড়ে গিয়েছিল। সেই 1 ফোঁটা রক্ত থেকে জন্ম নেয় এক রাক্ষস, যে মানুষের শরীর না পেয়ে একটি গাছে প্রবেশ করে। কিন্তু সেই রাক্ষসের এত সাহস ছিল না কালিমাকে হারানোর, তাই সে চন্দনপুরের সব মেয়েদের অপহরণ করতে থাকে, তাদের গর্ভে নিজের বীজ ঢুকিয়ে এমন শয়তান সৃষ্টি করার চেষ্টা করতে থাকে যে এই পৃথিবীকে ধ্বংস করবে। যখন কালিমা এই কথা জানতে পারেন তখন তিনি তার এক পরম ভক্তকে পাঠান। রাক্ষস জানত এই পরম ভক্তই তাকে ধ্বংস করতে পারে, তাই সে লুকিয়ে যায়। এরপর কিছুদিন পর সেই ভক্তের একটি কন্যা সন্তান হয়। যখন সেই কন্যা সন্তান 12 বছর বয়সে পৌঁছায় তখন সেই রাক্ষস গোপনে তাকে অপহরণ করে এবং তার গর্ভে নিজের বীজ রোপণ করে। সেই পরম ভক্ত তখন এক ধর্ম সংকটে পড়ে। যদি সে নিজের মেয়েকে মেরে ফেলে তাহলে রাক্ষসের বংশ শেষ হবে, কিন্তু তার নিজের সন্তানও মারা যাবে। তাই সে পরম ভক্ত শয়তানের পুনর্জন্ম ঠেকাতে নিজের মেয়েকেই বলি দেয়। আর তুমি সেই রক্তরেখার বংশধর, তুমি সেই কন্যা যাকে বলি দেওয়ার নিয়ম ছিল। কিন্তু আমরা কখনোই এই প্রথাকে তোমার জীবনে আসতে দিইনি। তোমার জন্ম যখন কলকাতায় একটি হাসপাতালে হয়, আর এই খবর পেয়ে তোমার দাদা তোমাকে দেখতে আসে, কিন্তু তোমার দাদা তোমাকে দেখার আগেই একটা ছেলের সাথে তোমাকে বদলে দেয়। সবাই আমাদের ছেলে হয়েছে। শ্বেতা বলে, তাহলে কি ওই দানব আমাকেও নিয়ে যাবে? আর তখনই আম্বিকা ওই ভাইরাল ডায়লগটি বলে, যতক্ষণ তোমার মা আছে কেউ তোমাকে কিচ্ছু করতে পারবে না। পরদিন পুলিশ ইন্সপেক্টর জয়দেবকে নিয়ে সেই গ্রামের ওই সকল মেয়েদের সাথে দেখা করে যারা হারিয়ে গিয়েও ফিরে এসেছিল। তাদের কাছ থেকে জানার চেষ্টা করে যে কি করেছিল, কিন্তু কেউ কিছুই বলে না। শুধু এই প্রশ্ন করলেই তারা যেন বোবা হয়ে যায়। এদিকে সেই রাতে আম্বিকা একটি ভিশন দেখতে পায়, যেখানে তার মৃত হাজব্যান্ড মন্ত্র জপতে জপতে কালীর আকৃতি নেয়। মনে আছে, বিকাশ বলেছিল 40 বছর ধরে কালীমা কাউকে দেখা দেয়নি, তাই ওই মন্দির তালাবদ্ধ হয়ে আছে। তো এখন আম্বিকা নিজেই কালীমাকে দেখতে পেয়ে সেই মন্দিরের দরজা খুলে দেয় পুজো দেওয়ার জন্য। খবর পেয়ে গ্রামবাসী সবাই চলে আসে কালী মন্দিরে। তারা সবাই কালীমায়ের জয়ধ্বনি করতে থাকে। আর এই সময় সেখানে ফিরে আসে দীপিকা, কিন্তু সে একেবারেই চুপচাপ, নিষ্প্রাণ। দীপিকাকে মেডিকেল চেকআপ করালে ডাক্তার জানায় তার সাথে কোনো প্রকার সেক্সুয়াল ভায়োলেশন হয়নি, তবে তার পিরিয়ড বন্ধ হয়ে গেছে, যেমনটা এর আগেও অন্যান্য মেয়েদের সাথে ঘটেছে। রাতে শ্বেতার পেটে প্রচণ্ড ব্যথা হতে থাকে, অর্থাৎ তারও পিরিয়ড শুরু হয়েছে। আম্বিকা তাকে গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দেয় এবং নিজে রকিং চেয়ারে বসে থাকে। তখনই দেখা যায় দীপিকা, যে এখন রাক্ষস দ্বারা পজেসড হয়ে আছে, সে নিজের রুম থেকে বেরিয়ে শ্বেতার রুমের দিকে যেতে থাকে। কিন্তু পথিমধ্যে তার দাদা তাকে চিনতে পেরে থামাবার চেষ্টা করলে সে তার দাদাকেই মেরে দেয়। সে এসে শ্বেতাকে ডাকে খেলার নাম করে। শ্বেতা তখন কিছুই বোঝে না এবং তার সঙ্গে বেরিয়ে পড়ে। দেখা যায় গ্রামের সব মেয়েরা যারা রাক্ষসের কবজায় ছিল তারা শ্বেতাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। হঠাৎ আম্বিকার ঘুম ভেঙে যায়। সে দেখে শ্বেতা বিছানায় নেই। সে পাগলের মতো খুঁজতে থাকে মেয়েকে। দৌড়ে সে ধ্বংসপ্রাপ্ত প্রাসাদের দিকে যায়। দেখা যায় দীপিকা সহ অন্য সব পজেসড মেয়েরা সে তাকে নিয়ে দেয়াল বেয়ে মহলের ওপারে নিয়ে যায়। আম্বিকা সেখানে যেতেই দেখতে পায় ওই সেই ভয়ঙ্কর চেহারার বৃদ্ধা মহিলাটি সে তাকে তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। আম্বিকা সে তাকে নিয়ে গাজি নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই সে রাক্ষসের পজেসড করা মেয়েগুলো তাদের উপর হামলা চালায়।
আম্বিকা চেষ্টা করে তাদের পিছু ছাড়াতে, কিন্তু পারে না। তারা সম্পূর্ণ গাড়ির কন্ট্রোল নিয়ে শ্বেতাকে সেখান থেকে নিয়ে যায় আর আম্বিকাকে ফেলে দেয়। আম্বিকা দেখতে পায় মেয়েগুলো হাতে হাতে শ্বেতাকে কারো কাছে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর এর পরেই আমরা আসল কালপ্রিটকে দেখতে পাই। সে আর কেউ নয়, বরং জয়দেব। সে এবার নিজেই শ্বেতাকে নিয়ে যায়। দূর থেকে তাকিয়ে দেখে সেই বৃদ্ধা মহিলাটি। পরদিন ওই পুলিশ অফিসার আসলে গ্রামবাসীরা জানায়, আমাদের ম্যাডাম আম্বিকা আর শ্রেতার নিখোঁজ, আর পঞ্চায়েত প্রধান জয়দেবকেও দেখা যাচ্ছে না। এদিকে দেখা যায় জঙ্গলের ভেতরে একটা কুঁড়ে ঘরে ওই বৃদ্ধ মহিলাকে, যে আম্বিকাকে উদ্ধার করে এনে রেখেছে। সেই বৃদ্ধা মহিলা আম্বিকাকে পুরো কাহিনী জানায়। যেদিন শুভঙ্করের বোন জন্মায় সেদিন সেই পরম ভক্ত মেয়েটি বলি দিতে অস্বীকার করে এবং বলে কালিমা কখনোই চায় না তার কোনো কন্যা বলি হোক। তখন জয়দেব, যিনি ছিলেন ওই জমিদারের ছোট ভাই, সেই সামনে এসে নিজ হাতে কালিমায়ের খড়গ তুলে নিয়ে সেই কন্যা সন্তানটিকে বলি দেয়। সুযোগ বুঝে জয়দেব তার সতীর্থ হরণ করে তাকে ডাইনি অপঘাত দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। অন্যদিকে পুলিশ অফিসার সন্দেহ করতে থাকে জয়দেবকে, কারণ তার সাথে জয়দেব প্রত্যেক নিখোঁজ মেয়ের সঙ্গে দেখা করছিল এবং মনে হচ্ছিল মেয়েগুলো যেন জয়দেবের ভয়ে কোনো কথা বলছিল না। পুলিশ অফিসার সন্দেহবশত ধ্বংসপ্রাপ্ত প্রাসাদের দিকে যায়। সেখানে জয়দেবকে দেখতে পেলে তাকে সরাসরি বাচ্চাদের অপহরণের জন্য অভিযুক্ত করে। জয়দেব সরাসরি তার স্বীকার করে, তারপরে তার পিশাচ হয়ে ওঠার ভয়ঙ্কর অতীত অফিসারকে শোনায়। ওই বাচ্চাকে বলি দেওয়ার পর সকল গ্রামবাসী তাকে রক্ষাকর্তা হিসেবে মানতে শুরু করে আর তাকে পঞ্চায়েত প্রধান বানায়। কিন্তু রাক্ষস চেয়েছিল ওই বাচ্চাটি বড় হয়ে তার বংশের বাহক হোক, কিন্তু জয়দেব তাকে বলি দেওয়ায় রাক্ষস তাকে হত্যা করতে উদ্যত হয়। তখন জয়দেব তাকে আরেকটি সুযোগ দেওয়ার অনুরোধ করলে রাক্ষস ভবিষ্যৎবাণী বলে দেয় যে যমজ ছেলে সন্তানের ঘরে একটি মেয়ে সন্তান হবে, আর যখন সে সাবালিক হবে তখন তাকে রাক্ষসীর হাতে তুলে দিতে হবে। আর এজন্যই অন্য কেউ না জানলেও জয়দেব জানত শুভঙ্করের মেয়ের কথা। 40 বছর ধরে সে ওই পরিবারটিকে সুরক্ষা দিয়ে আসছে আজকের দিনটির জন্যে। শুভঙ্করের বাবার মৃত্যু, শুভঙ্করের চন্দনপুরে আসা ও হত্যার শিকার হওয়া, এরই প্রেক্ষিতে আম্বিকা ও তার মেয়ের চন্দনপুরে আসা সবই ছিল জয়দেবের সুপরিকল্পিত প্ল্যান। পুলিশ অফিসার বলে, অনেক বকবক করেছিস, এবার বল বাচ্চাগুলো কোথায়? জয়দেব বলে, বাচ্চার কথা মনে রেখেছিস, আর এতক্ষণ ধরে এটা মনে হলো না তোর সাথের সঙ্গীগুলো কই? তখনই গাছ থেকে ঝরঝর করে ওই পুলিশ সদস্যদের লাশ পড়তে থাকে, আর সাথে নেমে আসে প্রজেস্ট হওয়া মেয়েগুলো। জয়দেবের শরীরের শিরা উপশিরা ভেতর থেকে শেকড় বের হয়ে সে এক ভয়ঙ্কর দানবের রূপ ধারণ করে। এদিকে বৃদ্ধা মহিলা বলেন, যদি তুমি নিজের মেয়েকে বাঁচাতে চাও তবে কালীমায়ের আশীর্বাদ নাও। কালীমায়ের মন্দির খুলো, 40 বছর পর আবার পুজো করো, মা তোমাকে শক্তি দেবেন। এরপর কালী মায়ের পুজো শুরু হয়। দেখা যায় মা কালী অম্বিকার ভক্তি ভরে পূজায় সন্তুষ্ট হন এবং নিজের শক্তির একটি অংশ অম্বিকার মধ্যে প্রেরণ করেন। এরপর আমরা দেখতে পাই অম্বিকা রওনা হয় জঙ্গলে মেয়েকে বাঁচাতে। সেখানে ঝুলন্ত শ্বেতার পাশ থেকে বেরিয়ে আসে রাক্ষসদূত জয়দেব। মেয়েরা তাকে ঘিরে ধরে বেদম মারতে থাকে। দীপিকা যখন তার বুকে বসে গলা চেপে ধরে, অম্বিকা তখন তার হাত দীপিকার কপালে রাখতেই দীপিকা প্রজেস চেহারা থেকে আসল চেহারায় ফিরে এসে অজ্ঞান হয়ে যায়। এটা দেখে সব প্রজেস মেয়েরা তার উপর একসাথে আক্রমণ করলে অম্বিকার হাত তাদের মাথায় স্পর্শ করতেই তারা স্বরূপে ফিরে আসে, কিন্তু সে জয়দেবের সাথে পেরে ওঠে না। অম্বিকা যখন মাটিতে লুটিয়ে পড়ে, তার কপাল থেকে রক্ত ঝরতে থাকে। সেই রক্ত মাটিতে পড়তেই কালিমা তার মধ্যে প্রবেশ করে। এরপর অম্বিকা রাক্ষসদূত জয়দেবকে সেইভাবেই মারে যেভাবে সে মার খেয়েছিল, আর এভাবেই তার 40 বছরের সাধনার ফলাফল পেয়ে যায়। আম্বিকা যখন মেয়েকে নিয়ে গ্রামে ফিরে আসে তখন সেই বৃদ্ধা মহিলা বলেন, রাক্ষস তার বীজ রোপণ করে দিয়েছে শ্বেতার পেটের ভেতর। আমাদের হাতে আর একটাই উপায় আছে, তাকে বলি দিতে হবে, না হলে সেই রাক্ষস জন্ম নেবে। অম্বিকা তখন বলেন, মা তুমি কেমন পরীক্ষা নিচ্ছ? যদি এটাই তোমার ইচ্ছা হয় তাহলে তাই হোক। সে কাঁদতে কাঁদতে তরবারি তোলে এবং তার মেয়েকে বলি দিতেই যাচ্ছিল, কিন্তু তখনই এক অলৌকিক ঘটনা ঘটে। দেখা যায় শ্বেতার গর্ভে যে রাক্ষসের ভ্রূণ ছিল সেটি ধ্বংস হয়ে আকাশে মিলিয়ে যায়। কালিমা তখন কৃপা করেন, তিনি আসলে ভক্তের পরীক্ষা নিচ্ছিলেন। আর এরপরই আমরা এমন একটি দৃশ্য দেখতে পাই যেটা আমার কাছে ছিল একেবারেই অপ্রত্যাশিত সারপ্রাইজ। এখানে সমস্ত মুভি জুড়ে যে রাক্ষসের কথা বলা হয়েছে সেটি এবার হুডি জ্যাকেট পরিহিত অবস্থায় সামনে আসে। যদিও তার চেহারা দেখানো হয় না, তবু একটি মিউজিক আর তার বডির গঠন দেখে শয়তান মুভির শয়তানের চরিত্রে অভিনয় করা মাধবানের চেহারা মনে পড়ে। আর তার ডায়লগটাও ছিল ওই রকম, তোমরা মনে করো শয়তানকে মারলেই শয়তান মরে যায়, কিন্তু তোমরা এটা বোঝো না যে যতদিন মানুষ থাকবে ততদিন শয়তান তাদের ভেতরেই জীবিত থাকব।
তো বন্ধুরা, তোমরা কি সেই শয়তান মুভিটা দেখেছো? দেখো বা নাই দেখো, এর পরের এক্সপ্লেনেশনটা সেটাকে নিয়েই করতে যাচ্ছি। আশা করছি তোমরা আমার ওই এক্সপ্লেনেশনটাকেও এনজয় করবে। তো আজকের এক্সপ্লেনেশনটা কেমন হলো তা কমেন্টে জানিয়ে দিও। সাবস্ক্রাইব, লাইক, শেয়ারের মাধ্যমে পাশে থেকো। বিদায়।